আমরা এর আগে যে তোমার চারটা ফ্রিকশন চার্ট দেখছিলাম ওটা ছিল কমন, হ্যাঁ, ফর অল রেসপেক্ট। আর আপনাদের শুধু বাতাসের জন্যই বা এয়ার কন্ডিশনের জন্যই আশারি হ্যান্ডবুকস ওরা একটা তোমার চার্ট ডিজাইন করছে, ওটা সিম্পলিফাইড ডিজাইন। সেখানে আমাদের যেগুলো তোমার আমাদের ডিজাইনের যেসব ডাটাগুলো দরকার সবই তোমার ওখান থেকে পাওয়া যাবে, বুঝছো তো? এই যে একটা গ্রাফ দেখো, এটা একটা সিম্পল, এই যে এখানে দেখো এখানে সবগুলো আছে, যে ভেলোসিটি, তারপর হচ্ছে তোমার ফ্লো রেট, ফ্রিকশন লস, এই যে তোমার ফ্রিকশন লস, তারপর ইকুইভ্যালেন্ট ডায়ামিটার, সব ডাটাগুলো এই চার্ট থেকে পাওয়া যাবে, বুঝছো তো? এটি আমরা সাধারণত প্র্যাকটিস করবো আর কি। এখন দেখো, এখন পরবর্তী যে জিনিসটা আসতেছে আমাদের, সেটা তো ভালো খেয়াল করো। ওরা কিছু ওই যে আমাদের ওই যে তোমার প্যারাবোলিক মানে ওভাল শেপের, যে তোমার ওভাল শেপের যদি কোনো তোমার দাগ থাকে, এখানে যদি আমরা ইকুইভ্যালেন্ট ডায়ামিটার করতে চাই, যে কোনো কনভার্সন করতে চাই রেক্টাঙ্গুলার অথবা কি সার্কুলার, বুঝছো, ওইটার একটা তোমার ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। এটা খুবই সুন্দর মজার জিনিস। এটা হচ্ছে তোমার একটা রিলেশনশিপ। এখানে দেখো এ আর পি, এরিয়া আর কি, এটা হলো তোমার কি প্যারামিটার, পেরিমিটার। সুতরাং এখন এটা কমন ফর অল, রেক্টাঙ্গুলারের জন্য হবে, সার্কুলারের জন্য হবে, আবার ওভাল শেপের জন্য হবে। তার মধ্যে জানি রেক্টাঙ্গুলারের জন্য হচ্ছে এ আর বি, এ ইনটু বি, আর পেরিমিটার যেটা আমার জানা আছে। আর যদি সার্কুলার হয় তা কি হবে, পাই ডি স্কয়ার 4, ওইটা হবে। আর যদি তোমার ওভাল শেপ হয় তাহলে এখানে এটা এরিয়া আছে আর পেরিমিটার দেওয়া আছে। এটা যে মেজর, ওই যে মেজর ডায়ামিটার আর কি মাইনর ডায়ামিটার দিয়ে এটা পেরিমিটার, এটা কি এরিয়া, বুঝে আসছো বলো? তাহলে এইটা একটা ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ফর্মুলা। এটা তোমার এই যে তোমার আশারি হ্যান্ডবুক থেকে এটাই করা আছে। এইটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো আর ইকুইভ্যালেন্ট ডায়ামিটার। ইকুইভ্যালেন্ট ডায়ামিটারটা কিসের? এটা তো ইকুইভ্যালেন্ট ডায়ামিটার আছে ফর অল। এটা এখন তুমি এটার উপর নির্ভর করতেছে, তুমি যেটা যদি তুমি মনে করো রেক্টাঙ্গুলার হয়, রেক্টাঙ্গুলার এরিয়া বসা, রেক্টাঙ্গুলার পেরিমিটার বসাবা। কনভার্সন, যেটা কনভার্সন। এখন যদি মনে করো তুমি সার্কুলার দেওয়া আছে, সার্কুলার ডায়ামিটার দেওয়া আছে, বুঝে আসছো? এই সার্কুলার ডায়ামিটার এখানে বসাই দাও, কখন তুমি এরিয়া আর পেরিমিটার তোমার রেক্টাঙ্গুলারটা বের করে ফেললো। আবার যদি মনে করো রেক্টাঙ্গুলার দেওয়া আছে, তুমি এখন কি চাচ্ছ, সার্কুলারটা তো এখানে বসে সার্কুলার পেয়ে যাবে। তাহলে আমরা যে গতকাল যে ডেরিভেশন গুলো দেখলাম, মানে এরিয়া থেকে সার্কুল, ওইগুলো কি ওটার সাথে এটা ডিফারেন্স কি? ওইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা মডিফাইড আশারি হ্যান্ডবুক, মানে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে এটা করা হয়েছে। ওটা তো অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন দিয়ে করা, একই জিনিস, কিন্তু দেখো কিছু ইন্ডেক্স আসছে। এটা হলো তোমার বিভিন্ন তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে যে তোমার ওদের হ্যান্ডবুক যেটা আছে ওখান থেকে আর একটা মডিফাইড তোমার ফর্ম করা হয়েছে, যেটা তোমার বাস্তবে যে তোমার ক্যালকুলেশনটা এটা যা করলে সেটা বেশি অপটিমাইজ হবে। বুঝে আসছে? ঠিক আছে, আচ্ছা। তো এখন বুঝে আসছে বলো? অর্থাৎ যদি তোমার কোনো মেনশন করো তখন এটা বলে দেওয়া থাকবে তোমার। এটা আমরা নর্মালি যেহেতু অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস, সেটা তো বেসিক ফর্মুলা থেকে যে জিনিসটা আসছে, আর এই এমপিরিক্যাল রিলেশনশিপ থেকে এটা করে নেওয়া হয়েছে। বুঝে আসছে না? আচ্ছা দাও, তাহলে এখন নেক্সটে আসো আমরা। এখানে একটা সুন্দর একটা পিকচার আছে, দেখো কেন আমরা এই যে অ্যানালাইসিসটা আমার দরকার। লস ইন ডার্ক সিস্টেম কিন্তু ফিজিক্যালি দেখলে কিন্তু বোঝা যায় না, কিন্তু যদি আমরা তখন টেস্ট করি তখন এই জিনিস কেসগুলো আমাদের সাথে আছে। যেমন সে ধরো এটা একটা ডাক, আমাদের এটা ডাক। এখন হচ্ছে এন্ট্রি, বুঝে আসছে? তখন এই দেখো এখানে ফিল্টার, এখানে ব্লোয়ার, তারপর কুলিং কয়েল, কুলিং কয়েল, চিল্ড ওয়াটার যেখান থেকে আসবে, এই যে তোমার ডাক্ট, হ্যাঁ, দুইটা গেছে, দুইটা এন্ট্রি, এইটা একটা এন্ট্রি, এটা একটা এন্ট্রি, ডিফিউজার, একটা রুম, একটা রুম, এটা ডাক্ট। এই যে কেসগুলো হচ্ছে, এখন দেখো যে আমরা আমাদের মেইন টার্গেট তো তোমার এখানে এই যে একটা ধরো রুম, এটা একটা রুম, এখানে তোমার প্রেসার প্লাস আমাকে ফ্লো রেট মেনটেন করতে হবে। কারণ ফ্লো রেটে ভলিউম অফ এয়ার, যেটা দ্বারা হচ্ছে আমার ক্যাপাসিটি নির্ভর করতেছে। আর প্রেসারটা আমার কমফোর্টের জন্য, অ্যাটমসফিয়ারিক প্রেসার আমার রাখতে হবে কমফোর্টের জন্য। এই দুইটাই আমাদের মেনটেন করতে হবে। আর বাস্তবে কি হচ্ছে, সে ধরে এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, যদি তুমি মনে করো ডাক্তার ঢুকার আগে যদি আমরা সারাউন্ডিং অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখন যখন এখানে ঢুকলো তখন দেখো, এখন তো আমরা জানি যে কিছু নেগেটিভ প্রেসার, কারণ প্রেসার লস এখানে অ্যাটমসফিয়ার মানে কি জিরো, মানে অ্যাটমসফিয়ার মানে কি জিরো, না না, এটা আমরা রেফারেন্স যদি ধরি। এখন ডাক্তার কি হবে, এখানে প্রেসার লস হচ্ছে, নেগেটিভ হয়ে গেল, তারপর কি আরো নেগেটিভ হলো, আরো নেগেটিভ হলো, মানে লস হচ্ছে, শুধু কি লসই হচ্ছে। যখন ব্লোয়ার আসলো তখন কি হবে, আমরা এখানে এক্সটার্নাল আমরা কি এনার্জি দিয়ে, ফোর্স দিয়ে প্রেসারটা রাইজ করে, কোথায়, এই যে প্রেসার রাইজ করে দিলাম। বুঝে আসছে বলো? এইটা গেলো আমাদের কি ইনপুট, এইটি আমাদের মেজারমেন্ট।
বা আমরা কি পরিমাণ এখানে ব্লাডের প্রেশার রাইজ করবে, এটা ডিপেন্ড করতেছে আমার এখানে কি অবস্থা আছে। মানে এখানে আমাদের অ্যাটমসফিয়ার করার জন্য এটা করসপন্ডিং তোমার এখানে কি পরিমাণ প্রেশার বিল্ড আপ করতে হবে, ওইটার উপরে তোমার ব্লাডের ক্যাপাসিটি। এখন দেখো এখানে পড়বে, এখানে ব্লাডের ব্লাডে এই প্রেশার, এখন এইটি দেখো করসপন্ডিং এখানে কয়েল আছে, কয়েলের বাধা খেয়ে আবার ড্রপ করলো, আবার পাইপ লাইনে ড্রপ করলো, আবার দেখো এখন এখানে ক্রিটিক্যাল চলে আসে, আমরা কি রুমের কাজ চলে আসছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখো অনেক হাই প্রেশার হয়ে গেছে। তাহলে বোঝা, আমার যদি এখন এখন যদি এই প্রেশার আমি ঢুকে যাই তাহলে কি হবে, ইট ইজ আনকমফোর্ট ফর হিউম্যান, তাই না? এটাতে মানে অ্যাটমসফিয়ার প্রেশার আছে বেশি, একটা কম্প্রেসড একটা এনভায়রনমেন্ট থাকবে। সুতরাং কি এটা আমরা জিরো, এখন এখানে না জিরোকে ডিফিউজার বসাই দিলাম। ডিফিউজার এটা এমন একটা আসবেন, এটা কি একটা সাইলেন্সারের মতো ব্যাপারটা কি হচ্ছে, এখানে কি হবে, সে এখানে যখন এখানে যাবে তখন গিয়ে প্রেশারটা ড্রপ করে অ্যাটমসফিয়ার করে দিয়ে তখন সে রুমে ঢুকবে। আমি ক্লিয়ার করতে পারছি বলো? আমাদের সারাউন্ডিংস এয়ার অ্যাটমসফিয়ারিক, আমার রুম হচ্ছে অ্যাটমসফিয়ারিক, কিন্তু যেহেতু একটা মানে আমাদের একটা চিল যে এয়ার বা আমাদের যে কন্ডিশন এয়ারটাকে আমি ডাক্টরিতে ফ্লো করাচ্ছি, এই ডাক্টের ফ্রিকশনের কারণে কি হচ্ছে, আমাদের প্রেশারটা মানে ড্রপ করে যাচ্ছে, এই যে নেগেটিভ হয়ে গেছে। তাহলে এখন যদি মানে এই অবস্থায় রুমে কি ঢুকে যায় কি অবস্থা হবে বলো? রুমে কি বাতাস ঢুকবে, না বাতাস থেকে মানে রুম থেকে বাতাস উল্টা দিকে ডাক্টের মধ্যে ঢুকবে? যদি এই অবস্থা চলতে থাকে, নেগেটিভ প্রেশার যদি থাকে ডাক্টের মধ্যে, কি অবস্থা? রুম থেকে বাতাস বের হবে স্যার। তাহলে তার গরম বাতাসের ভিতরে ঢুকবে, তো তার ঠান্ডা তো পড়ছে, তাহলে কি করতে হচ্ছে আমাদের? তাহলে আমাদের যে ডিজাইন ব্যাপারটা এইটাই না, একটা হলো যে ফ্লোরেটের ডিজাইন, সেটা আসতেছে পরে, প্রেশারের ডিজাইনটা আমাদের মেইন, এইটাই নির্ভর করতেছে আমার এখানে কত ক্যাপাসিটি ব্লোয়ার লাগাবো, এটা ডিপেন্ড করতেছে। এই প্রেশার রাইজ করলে করসপন্ডিং কি এখানে একটা ডিভাইস যেটা আমরা ডিফিউজার বলি বা গ্রিলও বলে, গ্রিল, এটা হচ্ছে একটা জাস্ট একটা সাইলেন্সারের মতো, কিরকম যে সে করে কি ড্রপ করে দেয় হঠাৎ যে পজিশনে থাকুক না এখানে, এটাকে অ্যাটমসফিয়ার ড্রপ করে তারপর রুমে সেটা ঢুকাচ্ছে। এর জন্য আমরা রুমে কখনো এটা কমপ্রেস পজিশন ফিল করি না, আমরা অ্যাটমসফিয়ার পজিশন ফিল করতেছি। বুঝতেছি বলো? এখন আমরা ডিটেলসে যাই। এখন আসো যে তোমার কি কি কনসিডারেশন, যখন তুমি ডাক্টে তুমি সাইজিং বা ডিজাইন করতে যাবা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে, বা তুমি এক্সপার্ট অফ দ্য এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ার, তো প্রথমে আমাদের কি কি ফলো করতে হবে, এটা ভালো দেখতে হবে। কি লিখছে, the following are some of the factors that need to consider for an effective duct system. ঠিক আছে? কি লিখছে দেখো, layout should be such so as to convey air as directly as possible with minimum number of duct fittings in the order of economies of the energy cost, material and space. Sudden change in direction should be avoided. কি বলছে বলো? আমাদের একটা বড় যদি ডাক সিস্টেম হয়েছে কি দেখে, সবসময় আমার যত ফিটিংস কম হবে তত কি হবে, আমাদের ফ্রিকশন কি হবে, তত কম হবে। ফিটিংস বুঝো তো, এখানে ফ্রেঞ্চ লাগাইলা, এখানে এলবো লাগাইলা, এখানে রি লাগাই, তাহলে কি হবে, জয়েন্ট যত বেশি হবে তত কি বাধা তত বেশি হবে, এটাকে অ্যাভয়েড করা। এবং যত স্টেট রাখা যায়, এবং মেটেরিয়ালস একটা বড় ফ্যাক্টর। মেটেরিয়ালস মানে কি বলো, ওইটা সারফেস, যেটা সারফেস ফিনিশিং, যেটা এটা হচ্ছে যে আমার কি হবে, তত এনার্জি, কারণ আমার ওই যে বলো যদি ফ্রিকশন বেশি হয় তাহলে কি হবে, আমাদের মানে কি ব্লোয়ারের ক্যাপাসিটি বাড়াইতে হবে, ব্লোয়ার প্রেশার রাইজ করতে হবে, তো আমাদের এক্সট্রা এনার্জি আরো বেশি যাইতে হবে। একটা সাডেন চেঞ্জ বলতে অ্যাব্রাপ্ট চেঞ্জ, মনে আছে থার্ড ইয়ারে পড়াইছিলাম, আমি তো পড়াইছি কি জানি না তোমাদেরকে, থার্ড ইয়ারে তো এখন আর পড়াই না মনে হয়। সাডেন সেশনাল তো আছে, সেশনাল সাডেন এনলার্জমেন্ট, সাডেন কন্ট্রাকশন নাকি ডিফরমেশন হয়, হ্যাঁ কি ডিফরমেশন হয় সাডেন চেঞ্জ করলে? হ্যাঁ, ওই যে তোমার ভর্টেক্স ফর্ম করে, ভর্টেক্স ফর্ম কি ওখানে প্রচুর এনার্জি তোমার কি প্রেসার ড্রপ করে দেয়। সাডেন এনলার্জমেন্ট, সাডেন মানে কি খাড়া স্টেট যেটা, তো এইটাকে অ্যাভয়েড করা। কতগুলো তো অ্যাভয়েড করতে কি হবে, অ্যাভয়েড করার উদ্দেশ্য কি, যত আমাদের স্মুথ করা যায় তত কি হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের প্রথমে এটা খেয়াল রাখতে হবে। এরপর আসে দেখো, আইদার সার্কুলার রেক্টাঙ্গুলার দ্যাট ক্যান বি সিলেক্টেড ফর এয়ার ট্রান্সমিশন, এটা হচ্ছে রিকোয়ারমেন্টস অনুসারে, এটা আমি কি ডোমেস্টিক পারপাস করতেছি না ইন্ডাস্ট্রিয়াল পারপাস করতেছি, বা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস কি, এগুলো মিলে আমাকে চয়েস করতে হবে সার্কুলার। এর মধ্যে সবচেয়ে মেজরিটি আছে তোমার ভেলোসিটি, যদি লো ভেলোসিটি হয় তাহলে আমি রেক্টাঙ্গুলারে যাব, আর যদি হাই ভেলোসিটি হয় তাহলে কি হবে, আমরা সার্কুলারে যাব। তাহলে এটা হচ্ছে সাধারণত ইন্ডাস্ট্রিয়াল পারপাসে তো সার্কুলার থাকে, আর মানে ডোমেস্টিক পারপাসে হচ্ছে তো রেক্টাঙ্গুলার, যেহেতু এখানে আমাদের এয়ার কম না, ইন্ডাস্ট্রিতে হচ্ছে তো অন্য পারপাসে ইউজ করা হয় এয়ার কন্ডিশন। কথা বুঝতে বলো? তাহলে এটা হচ্ছে দেখো, তাহলে সার্কুলার স্কয়ার আর ওভাল ক্রস সেকশন ইজ ফেভারেবল ফর হাই ভেলোসিটি।
তাহলে দুইটা আমরা জিনিস পাইলাম যে প্রথমে যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাস হয় আমরা ট্রাই করবো সার্কুলার করার জন্য অথবা ওভাল শেপ, আর যদি যদি ডোমেস্টিক পারপাস তাহলে করার জন্য চেষ্টা করবো ওবেলিসিটির জন্য। এবার নয়েজ লেভেল এন্ড ফায়ার আইসোলেশন রিকোয়ারমেন্ট শুড বি কনসিডার, এটা একটা মাথায় রাখতে হবে। যদি একটা বলো এইটা কিন্তু বড় একটা পলিউশন আমাদের, এটা আমরা পরে আমরা একটা সাবটাইমে ডিসকাস করবো যে পলিউশন বলতে বোঝাচ্ছে যে সাউন্ডের ইকো হয়, রেজোনেন্স হয়, বাধা খেয়ে খেয়ে সাইলেন্সারের যেরকম শব্দ হয় সাইলেন্সারের মধ্যে। সুতরাং এইটাকে আমাদের কনসিডারেশন আনতে হবে, নয়েজ লেভেল মেজারমেন্ট করতে হবে, ওই আইসোলেশন রাখতে হবে, যাতে কি ড্যাম্পার রাখতে হবে যাতে কি আমার সাউন্ডটা অ্যাবজর্ব হয়ে যায়। এরপর আসো আরো কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে, সেটা কি ওই যে রেক্টাঙ্গুলার ডাক শুড মেড অ্যাজ নিয়ারলি স্কয়ার অ্যাজ পসিবল। আমরা যা এর আগে আলোচনা করছিলাম যে যদি যত নিয়ার টু স্কয়ার নিচে নিয়ার টু সার্কুলার যত করা যায় তত ভালো। এরপর দেখতে হবে অ্যাসপেক্ট রেশিও, আমরা ওখানে বলছিলাম 8, এখানে আমি বলছিলাম না আমরা 6:1 এর উপরে আর না গেলেই ভালো হয়। এটা হচ্ছে ডিজাইন কন্ডিশন। আর সেটা আরেকটা হচ্ছে স্লোপ, এটা একটা বড় ফ্যাক্টর। দেখো ডাক ট্রান্সমিশন শুড স্লোপ 1/7, মানে 1/7। এটা হচ্ছে স্লোপ, বুঝলো তো, যে ভার্টিক্যালি না নামায় একটু স্লোপ করে নামানো আর কি। যেমন উপর থেকে নিচে নামাইতে চাই বা কোথাও অ্যাঙ্গেল করতে চাই তখন এই মেনটেন করে আমাদের করতে হবে। জাস্ট মাস্ট বি ওয়েল সাপোর্ট এন্ড ব্র্যাঙ্ক মেড অ্যাজ টাইট অ্যাজ পসিবল। এই যে তোমার দেখবে মার্কেস্ট বিল্ডিং এ দেখবা এগুলো সবই হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে। এই যে খুব ভালো করে টাইট ফিটিং থাকবে, এই জন্য লুজ ফিটিং থাকে তাহলে ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হইলেও ওখানে নয়েজ হবে, এই নয়েজ গুলো বিভিন্ন জায়গায় ট্রান্সমিট হয়ে যাবে মানে ডাক্তের মাধ্যমে। সুতরাং এগুলো আমাদের এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, টাইট ফিটিং যেটা আর কি। ঠিক আছে তো, এইটা হলো ফার্স্ট স্টেপ, বুঝে আসছে বলো। অর্থাৎ ক্যালকুলেশনের আগে আমাকে এই জিনিসগুলো আমাদের কাছে রাখতে হবে, আমি কি কি দিয়ে আমি কাজ করব। নেক্সট আসো ডিজাইন ডাক সিস্টেম ডিজাইন প্রসিডিউর, কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। একটা দেখো, a tentative duct system is sketched on the plan of the building connecting the supply outlets and return intake with the central air handling unit or fans. The possible structural obstruction and architectural constraints should be taken into consideration. বুঝে আসছে বলো। তখন এটা কখন করতে হবে তাহলে যখন একটা বিল্ডিং এর স্ট্রাকচার সাধারণত দাঁড়ায়, কিন্তু না আমাদের প্রথমেই করতে হবে যে তোমার করতে বিল্ডিং এর একটা প্ল্যান আছে। প্ল্যান মানে কি? আর্কিটেকচারাল প্ল্যান, যে ড্রয়িং যেটা থাকে ওই ড্রয়িং এর মধ্যে তোমাকে ইনিশিয়ালি এখানে মানে কি স্কেচ করতে হবে আমার এয়ার কন্ডিশনিং এর জন্য যে আমার ডাক্টের যে লাইনগুলো কোথা দিয়ে যাবে। সুতরাং আমরা সাধারণত প্ল্যানের মধ্যে কি থাকে, সাধারণত তোমার ওদের স্ট্রাকচারাল যে ওদের ড্রয়িং থাকে সেখানে বিভিন্ন ওরা কলাম কোথা থাকবে, বিম কোথায় থাকবে, এই স্কেচ গুলো থাকে। তারপর ইলেকট্রিক্যাল ওয়ারিংটাও থাকে। তারপর তো ওই যে মানে স্যানিটেশন মানে তোমার ওই যে প্লাম্বিং মানে পানির লাইন গুলো কোথা করে এগুলো থাকে। এখন অ্যাডভান্স টেকনোলজি বলে যে না এয়ার কন্ডিশনিং এর জন্য যে তোমার লেআউট যেটা এটাও তোমার ওই ড্রয়িং এর মধ্যে থাকবে, আলাদা কালার দিয়ে স্কেচ করে দিয়ে রাখতে। তাহলে কি হবে, ওই কনস্ট্রাকশনের সময় এটা তারা দেখবে যে এয়ার কন্ডিশনিং হবে, সুতরাং এখানে আমার স্পেস গুলো রাখতে হবে। কারণ আমি কি হবে পরবর্তী দেখা গেল কোথাও ওয়াল ভাঙতে হবে, কখনো ভিত ভাঙতে হবে, হ্যাঁ কখনো তোমার যেখানে স্টেট যাওয়ার কথা সেখানে আমার অনেক কাঠ করে গেলে অনেক কষ্ট বেড়ে যাবে। জাস্ট বলে আফতাল বুঝা গেল কেউ যদি ওনার মাল্টি স্টোরি বিল্ডিং করে অবশ্যই সে এয়ার কন্ডিশনিং করবে। সুতরাং প্রথমেই তাকে মাথা মধ্যে ঢুকতে হবে যে নর্মাল যে লেআউট যেটা থাকবে প্ল্যান থাকবে ওখানেই অন্যান্য ইসের মতো এখানেও একটা স্কেচ থাকবে, এইভাবে তোমার কি ডাক্টের ডাকগুলো এই পজিশনে যাবে। বুঝে আসছে বলো। তাহলে আগে করে ফেলে তাহলে কি হবে, আমি ওখানে যখন দেখবো অনেক সময় যে ভিতরে ইন্টারনাল ফলস ওয়াল গুলো অনেক পরে দেয়, আগে দেখবা যে ওই ডাকটা এগুলো সব ঠিক করার পরে ফলস ওয়াল গুলো দেয়। সুতরাং ওইটার উপরে ওই যে স্কেচ করে আগে আমাদের কোথা থেকে প্রথমেই ফাইনাল করে ফেলতে হবে, মানে কাজ শুরু করার আগে। বুঝেছি বলো। এরপর দেখো এটা once a layout has been made, duct are sized based on the needed air quantities in each zone and each terminal devices. এর মানে হলো এখন আমি মানে মেইন কোড কতগুলো রুম হবে, কতগুলো রুমে কোন জোনে তোমার কি পরিমাণ এয়ার যাবে সেটাকে আমাদের ম্যাথমেটিক্যালি এটাকে আমরা ক্যালকুলেশন করে বের নিয়ে আসতে হবে। এটা সিম্পল, মানে প্রত্যেকটা রুমে আমার কি পরিমাণ রিকোয়ারমেন্টস এয়ারের ভলিউম অফ এয়ার সেই অনুসারে টোটালটা সাম করলে আমার টোটালটা পেয়ে যাবে। এটা আমার ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। এরপর দেখো সাইজ of all main and branch ducts are calculated using one of the accepted design method। এরকম একটা মেথড আছে,
এই যে সাইজ যেটা হবে, সাইজ মানে তোমার বিভিন্ন ডাক্তার সাইজ মেজারমেন্টের ক্যালকুলেশনের জন্য কয়েকটা মেথড আছে, যে কোনো একটা মেথডকে ফলো করতে হবে। অনেক সময় দেখা যায় একটা মেথডে হবে না, তো একাধিক মেথডকে আমার যখন আমাকে এখানে সিলেক্ট করা যাবে, সাধারণত মেইন একটা মেথড থাকবে, অন্য মেথডগুলো মাঝে মাঝে হেল্প নিতে হবে। এটা একটা total pressure requirements of all the duct section, both supply and return, are calculated based on the flow rate, velocity and loss coefficient of each fittings. বুঝে আসছে বলো? ওই যে স্কেচের মধ্যে সব দেওয়া আছে যে আমার কত ফিট লেন্থ হবে, এটার এটা মেটেরিয়ালসটা কি হবে, এটার কতগুলো জয়েন্ট হবে, এগুলা আমরা ওই যে তোমরা মনে আছে তো ফার্স্ট সেমিস্টার না কোন সেমিস্টারে যে একটা পাইপ নেটওয়ার্কে একটা সেশন করাইছিলাম, মনে আছে বলো? কি বলো? ওই যে আমার কতগুলো তোমার পাইপ ফিটিংস, 3-2 তে স্যার। হ্যাঁ, পাইপ ফিটিংস এবং কি একটা যে নেটওয়ার্ক তৈরি করেন, পাইপ নেটওয়ার্ক বলছিলেন, পানির লাইনকে, যা সেম জিনিস, ওখানে ছিল পানি আর এখানে বেয়া। এই যে তো ওই যে তোমার লস ক্যালকুলেশন, তাহলে এই লস ক্যালকুলেশন করলে মানে কি ইট মিনস আমি পেয়ে গেলাম আমার টোটাল তোমার প্রেসার। ওই যে যেমন ওখানে ছিল আমাদের ওভারের ট্যাঙ্কের প্রেসার কত, সেটা তোমার কি লস হয়ে হয়ে আবার এক্সিটে কত তোমার প্রেসার থাকবে আর ভেলোসিটি থাকবে। এখন হচ্ছে রিভার্স, মানে আমার যেহেতু আমার ওখানে ফ্লোরের জানা আছে, ফ্লোরটা আগে ডিসাইড করে নিলাম, যেহেতু ফ্লোরের জানা আছে, লেন্থ জানা আছে, তারপর একটা ভেলোসিটি করেসপন্ডিং এরিয়া ভেলোসিটি আসবে, ওখান থেকে আমি লস ক্যালকুলেশন করে করে টোটাল লস কত হচ্ছে সেই করেসপন্ডিং এ কি ওই ক্যাপাসিটির আমার কি একটা ব্লোয়ারে ওই প্রেসারটা আমার বিল্ড আপ করতে হবে, এই একটা ক্যালকুলেশন। এই যে দেখো লেখা ফাইনালি ভলিউম এন্ড প্রেসার লস এ ফ্যান ইজ সিলেক্টেড, অর্থাৎ বোঝা গেছে বলা ব্যাক ক্যালকুলেশন, মানে কি আগে আমরা লস ক্যালকুলেশন করে দেখলাম যে টোটাল লস এত হচ্ছে এত প্যাসকেল, এখন আমাকে যে তোমার ওই যে ফ্যান যেটা সিলেকশন করবো ব্লোয়ার, এটা কি আউটপুট হবে এত তোমার প্রেসার, এত প্যাসকেলে তোমার যে থাকতে হবে, ঠিক আছে? এরপর দেখো এই যে লার্জ প্রজেক্ট দ্য ডিজাইন মে ইনভলভ আইটারেশন টু অ্যাকাউন্ট দ্য পটেনশিয়াল ইনফ্লুয়েন্স। আইডিয়া বলছে যে মানে যদি কোনো বড় প্রজেক্ট হয় তখন কোনো আমরা ওই যে অ্যাজাম্পশন করে কনসিডারেশন করা ঠিক হবে না। এখানে আইটারেশন ডাটা শিট যখন হ্যান্ডেলিং করব তখন আমরা ওই যে মানে কোনো কনসিডারেশনও থাকবে না, ওইটা তোমার আইটারেশন করে অথবা কি করে ওখানে ডাটাটা আমাকে একজাক্ট ডাটাকে নিতে হবে, ছোট মাইনর আমরা কনসিডারেশন দেখলে বড় একটা মেজর ফলটা আমাদের দাঁড়াবে। এই জন্য এখানে বড় প্রজেক্টে এটা কোনো কনসিডারেশন আনা যাবে না, ঠিক আছে? তো এরপর ওই দেখো based on the result of step 3, amount of flow restriction or dampering necessary in some duct branches which ascertain in the install balance flow. It is a balance flow. অনেক সময় মাঝে মাঝে দেখা গেল যে যেখানে দরকার যে তোমার ফ্লো তার চেয়ে বেশি এসে গেছে, তখন কি হবে আমি এখানে ড্যাম্পার বা এগুলো ব্যবহার করে এটাকে রেজিস্ট্রেশন করে আবার পরবর্তী আমার মেইন স্টিম আবার এটা ফ্লো করাই দিব আর কি। এইটা হওয়ার পর নেক্সট দ্য ফাইনাল লেআউট সিস্টেম মে বি ড্রোন ফলোড বাই কস্ট এস্টিমেশন। এরপরে এসে তোমার পড়া আমি ডিজাইনটা কমপ্লিট করে আবার এখানে যেমন অ্যাক্সেসরিজ গুলো শো করে এখন আমি কস্ট মানে কস্ট এস্টিমেশন আমরা করবো আর কত খরচ হবে আর কি। An analysis should be made to determine the expected noise level and need for the sound. এই একটা জিনিস পরবর্তী আমাদের কিছু অ্যাক্সেসরিজ আমার করতে হবে, এটা হলো সেফটি, যে নয়েজকে মানে কি করা, নয়েজকে কি করার জন্য কমানোর জন্য যে অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেটা আমাদের করতে হবে। তাহলে বোঝা গেল প্রথম হবে কি আমাদের একটা প্ল্যান লেআউট যেটা আছে সেটার উপর আমরা করে নিব, ঠিক আছে না? পরবর্তী কি হবে এখানে যেটা বললো যে ওই যে বিল্ডিং এর, এরপর নেক্সট আমরা বলছি কি বলো আমরা এটা খুব কনসিডারেশন রাখতে হবে যে মানে কত আমাদের ফ্লো রেট লাগবে, পরবর্তী আছে কত প্রেসার আসবে, পরবর্তী কি আসতে বলো, এরপর নেক্সট আছে কি যে আমার ড্যাম্পার বসাইতে হবে, এরপর কস্ট এস্টিমেট করতে হবে, এরপর আমার নয়েজ কনসিডারেশন আনতে হবে। এখন স্যার এখানে ড্যাম্পারিং যে করব স্যার, এখানে ফ্লো রেস্ট্রিকশন করলে ওই ডাকগুলোতে এটা প্রবলেম হবে না? না, ড্যাম্পার বলতে ওইটা না, এখানে থাকে রাবারে কিছু ড্যাম্পার থাকে। এর উদ্দেশ্য হচ্ছে তোমার ওই যে ধরো মানে একটা যে স্টেট কন্টিনিউয়াস ডাক থাকে তাহলে কি প্রথম একটা যদি মনে করো যে একটা সাউন্ড জেনারেট হলো তাহলে কি এটা ট্রান্সফার, আর যদি ড্যাম্পার থাকে তাহলে কি হবে সাউন্ডটাকে ট্রান্সফার দিতে পারবে না। এই জন্য ফ্লেক্সিবল পাইপটাতে ব্যবহার করে, এই জন্য ফ্লেক্সিবল পাইপটা ব্যবহার করে এটি হচ্ছে মেইন। এটা পরে আমি দেখাচ্ছি যখন কোনো মানে একটা ক্যালকুলেশন করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো এখানে দেখো কি কি মেথড আছে, এখানে দেখাতে পাঁচটা মেথড আছে। An equal friction method, static regain method, T method, velocity reduction method, balance pressure method.
এখানে সবচেয়ে পপুলার হচ্ছে তোমার এটা, যে ইকুয়াল ফ্রিকশন, যে আশারি হ্যান্ডবুকস এরাই এটা রিকমেন্ড করে, যে 5টা মেথডকে ইন্টারন্যাশনালি রিকমেন্ড করে, এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ইকুয়াল ফ্রিকশন মেথড। আর বাকিগুলো কিন্তু কোনোটাই কমপ্লিট তোমার ইতে যায় না। দেখা যাচ্ছে ইকুয়াল ফ্রিকশন মেথড পড়ার সময় কখনো যদি আমি আরো অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, পারফেক্ট করার জন্য অন্যগুলো হেল্প হয়, স্ট্যাটিক রিগেট না। এটা কিছু না, এটা কি দেখো ইকুয়াল ফ্রিকশন মেথড মানে কি, যেটা যে ওই যে পার স্কোয়ার মিটারে আমাদের কত প্রেসার লস, এটা কনসিডারেশন করে, যেটা আমরা প্রথমেই দেখা ওই যে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার মেজারমেন্ট করতে আমরা দেখাইছিলাম, যে ইকুয়াল ফ্রিকশন মেথড মিন্স মানে পার স্কোয়ার মিটারে কত লস হবে, এটা থ্রো দা তোমার ডিজাইন এই একই থাকবে, এটা একটা তোমার। আর স্ট্যাটিক রিগেট মেথড হচ্ছে যখনই প্রেসারটা ড্রপ করবে ওইখানে তখন একটা মানে ডিফিউজার বা নজেল বসায় এটা প্রেসারটাকে রাইজ করে, আবার অলওয়েজ কনস্ট্যান্ট প্রেসার থাকবে। বুঝে আসছো? একটা হলো তোমার কি পার মিটারে তোমার প্রেসার কনস্ট্যান্ট, আর কি থ্রু আউট দা কনস্ট্যান্ট, মানে প্রেসারটা পড়তে যায় কনস্ট্যান্ট, মানে যেখানে ফল করে যাবে আবার এটা রাইজ করে নিবে, আবার সামনে মুভ করবে। বুঝে আসছো? এই জন্য এটা সবগুলোই কিন্তু কস্টলি, কিন্তু এই একটা এসে কস্ট ইফেক্টিভ ইকুয়াল ফ্রিকশন মেথড। আর টি মেথড একটা ভেলোসিটি রিডাকশন মেথড, এটা হচ্ছে কি ওই যে তোমার পার সেকশনে তোমার ভেলোসিটিকে কনসিডারেশন করে করে, এটা কিন্তু তোমার এক্সপার্ট না হলে হবে না। যারা স্কিলড ইঞ্জিনিয়ার তারা এটা পারবে, এছাড়া কিন্তু ইজিলি কিন্তু 1500, কারণ প্রত্যেকটা তোমার সেকশনে তুমি ভেলোসিটি অ্যাজাম্পশন করে কাজ করা, এটা বেশ টাফ হবে। ঠিক আছে তো? ওই তাহলে এগুলো পড়লে দেখো খুব সিম্পল ভাবে সবগুলি করা যায়, আমরা শুধু এই একটা নিচ্ছি, আমরা কনসিডারেশন করবো, তোমাদের অ্যানালিসিসটা করবো শুধু ইকুয়াল ফ্রিকশন মেথড। ঠিক আছে, এখানে ওই সবগুলো একটা ডিটেলস মানে আইডিয়া দেওয়া আছে। তাহলে আমরা শুধু কোনটা বলো, এই ইকুয়াল ফ্রিকশন মেথডে যেটা এটাও সেটাকে আমরা করবো। একটা এক্সাম্পল দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে, সুন্দর ভালো করে দেখো। এই যে ফিগারটা দেখো, আমি এটা প্রথমে এটা বড় কি লিখছি দেখো, এ প্যাকেজ এয়ার কন্ডিশনার সার্ভস 4 রুমস ইন অ্যান অ্যাপার্টমেন্ট। মানে আমরা চিন্তা করি একটা ফ্লোরে মানে 4টা রুম আছে, এটাকে আমরা এয়ার কন্ডিশনিং করব। The schematic layout of the duct system together with the volume flow rate to each room is shown in the figure. The length of the duct section are listed below. বলা আছে। এখন কি চাইছে এখানে, একটু দেখো। কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। সুলাইম ভাই, আমি তো ওই যে ক্লাসে আছি, তো আপনি হয়ে আপনাকে ক্লাস করতেছি। তো একটু দেখো, ভালো করে খেয়াল করে দেখো কি লিখছে, আমাদের চাইছি কি সাইজ দা ডাক সিস্টেম ইউজিং দ্য ইকুয়াল ফ্রিকশন মেথড। বুঝে আসছে? বলো এই মেথডটা বলা থাকবে আর কি। তাহলে সাইজ মানে কি আমাদের ডিজাইন, মানে ওই যে সাইজ মানে বলতে লেন্থ উইথ কত, ডায়ামিটার কত, এগুলো ক্যালকুলেশন করা। ঠিক আছে, এরপর দেখো এস্টিমেট দা স্ট্যাটিক প্রেসার ইন দা ইনডেক্স রান অফ দা ডাক নেটওয়ার্ক। এই ইনডেক্স রানটা কি সেটা আমি বলছি। ইনডেক্স রান হচ্ছে দেখো এইখানে ফিগারে আমি চলে আসতে বুঝতাম। এখানে দেখো এইটা হচ্ছে আমার দেশে ব্লোয়ার থেকে, এখানে আমাদের ব্লোয়ার, এইটা হচ্ছে মেইন ডাক্ট, এই মেইন, এগুলো হচ্ছে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ। এখন দেখো রান বলতে বোঝাচ্ছে তোমার এই ফ্যান থেকে একটা ক্লোজ সার্কিট, অর্থাৎ সে ধরো এই যে এ বি এইচ, এটা একটা রান, আবার এ বি সি জি এটা আরেকটা রান, এ বি সি ডি মানে অর্থাৎ কি শুরু থেকে এক্সিট পর্যন্ত, এখানে যে তোমার ক্যালকুলেশন এটাকে এক একটা রান বলে। হ্যাঁ, বুঝেছো? এরপরে কি আছে এ বি সি ডি ই। তাহলে এখন সবচেয়ে ম্যাক্সিমাম রান কোনটা বলো, অর্থাৎ যেখানে সবচেয়ে ম্যাক্সিমাম ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এ বি সি ডি ই, এটা বলে ইনডেক্স রান। এটা কি বলে? ইনডেক্স রান। আমি বুঝাইতে পারছি? বল, আবার বলি, মানে অর্থাৎ আমার মেইন ফ্যান থেকে আমাদের একটা ব্রাঞ্চ হয়ে যায় তোমার এখানে দেখো, এটা কিন্তু রুম, এটা একটা রুম, এইটা একটা রুম, এইটা একটা রুম, 4টা রুমের কথা বলা আছে না, এই একটা রুম, 2টা রুম, 3টা, এই 4টা রুম। এখন ওটাও বলছে কি বলছে দেখো, প্রত্যেকটা রুমে কি পরিমাণ তো বাতাস লাগবে, কত এই যে 1.5 মিটার কিউব পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এই পরিমাণ বাতাস সেখানে দিলে এটা। আবার একটা রুমে কত 0.5 মিটার কিউব সেকেন্ড, আরেকটা কত 0.5 মিটার পার সেকেন্ড, আরেকটা এত। এবার দেখো প্রত্যেকটা লেন্থ দেওয়া আছে, এই যে দেখুন এ থেকে বি 2 মিটার, বি থেকে এটা হচ্ছে কত 5 মিটার, আর 2 নম্বর 7 মিটার, আবার বি থেকে সি 4 মিটার, আবার সি থেকে এটা 3। প্রত্যেকটা দেখো লেন্থ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ফ্লোরের দেওয়া আছে। তাহলে আমাদের যে তোমার এই, তাহলে এই ড্রয়িংটা তোমার বুঝছো কিনা বলো?
এটা মানে যেমন সে তখন আমরা ওই যে তোমাদের যেটা বলছিলাম যে পাইপ নেটওয়ার্কের মতোই একদম হুবহু সেম, ওখানে ছিল ওয়াটার, এখানে থেকে এয়ার। তাহলে আমাদের মেইন কিন্তু সোর্স অফ এনার্জি আছে তোমার এই ফ্যান বা ব্লোয়ার যেটা বলে। এখানে তোমার কি হবে, ভলিউমও আসবে আবার প্রেসার আসবে, দুইটা এখানে কাজ। অর্থাৎ সে টোটাল ভলিউম অফ এয়ারও সাপ্লাই দিতে হবে আর টোটাল প্রেসার এখানে রাইজ করে রাখতে হবে, যাতে প্রত্যেকটা ডাক্টের তোমার কি হবে, প্রেসার লসও হবে আর কি ফ্লো রেটও দিতে হবে, যাতে আমার এখানে ফাইনালি অ্যাটমসফিয়ারিক কন্ডিশন থাকে, বুঝেছো বলো? সেখানে এখানে একটা কথা লিখে আছে দেখো এখানে, এই যে estimate the atmospheric pressure index run of the duct network. This is the pressure drop of 25 pascal at each of the outlet grill. এর মানে কি, সে ধরো তুমি যখন এখানে সে ধরো একটা প্রেসার বিল্ড আপ করার পর এখানে যাইছে, এখানে আসলো, তখন দেখা গেল এটা 14.7 PS না তো 150 PS হয়ে গেল। তখন ওখানে গ্রিল, ওই যে গ্রিল বা একটা ডিফিউজার লাগায়, ডিফিউজারটা কি করে ওই পজিশন থেকে সে করে কি ওখানে সেইটি লিখছে এখানে দেখো যে 25, এই 25 প্যাসকেলের প্রত্যেকটা পজিশনে একটা গ্রিল লাগানো আছে। গ্রিল বলতে বোঝাচ্ছে ডিফিউজার, মানে এখানে একটা অর্থাৎ কে যাই থাক সেটা কি এটা ড্রপ করে সে অ্যাটমসফিয়ার করে দেয়। আমি একটু ক্লিয়ার করতে পারছি না, বলো দেখে তাহলে। তাহলে এখন এটা একটা দেখো, প্রথমে যেটা কাজ হলো যে আমাদের কোনো একটা প্রবলেম যদি থাকে বা কোনো একটা করতে, প্রথমে সেটা আমাকে একটা টেক্সটে লিখতে হবে। অর্থাৎ যে প্রবলেমটা আমার বা যে আমি ডাক ডিজাইনটা করবো, প্রথমে এখানে একটা লিটারেচার কিছু কথা লিখতে হবে, মানে টেক্সট ফর্মে। এরপর টেবিল ফর্মে, মানে টেবিল ফর্মে দিলাম। তারপর একটা মানে কি বলে 2 ডাইমেনশনাল একটা লেআউট লিখতে, লেআউটে এখানে ডাইমেনশন এটি থাকে প্ল্যানে। আমাদের তোমাদের বিল্ডিং এর প্ল্যানে এই লেআউটটা থাকবে, বুঝেছে বলো? লেআউটে ঠিক এই ব্লান্স গুলো থাকবে, এইভাবে থাকবে, এটা হচ্ছে লেআউট। আমার একটু ক্লিয়ার করতে পারছি বলো? স্যার ওই যে লাস্টেরটাকে কেন ইন্ডেক্স রান বলা হচ্ছে আর কি, এটা ম্যাক্সিমাম যেটা হবে সেটাই ইন্ডেক্স বলে, ম্যাক্সিমাম প্রেসার ড্রপ, কারণ ওদের উপর নির্ভর করতে এটা প্রেসার রাইজ করতে হবে। বুঝতে পারিনি আমার শেষ এখানে যে আনতে গেলে এখানে আবার কত প্রেসার আছে, এইটুকু ম্যাক্সিমাম দিয়ে দিতে হবে, বাকিটা তো কম থাকবে। অর্থাৎ আমার অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমার এই বাতাসটাকে যে প্রেসারে এমন পরিমাণ রাইজ করতে হবে যেটা কোথায় এখানে এসে তার উপরে পজিটিভ প্রেসার থাকে বা অ্যাডভার্স প্রেসার। এই জন্য আমরা এটাকে দেখাই, এখন ক্যালকুলেশন করে বুঝতে পারবো যে কোনটা তোমার, এটা আমি জাস্ট দেখাইছি, কিন্তু হইতে পারে আরেক জায়গায় হইতে পারে ম্যাক্সিমাম মানে রান, যেটা ম্যাক্সিমাম রান মানে ম্যাক্সিমাম প্রেসার ড্রপ, সেটাকে আমরা ইন্ডেক্স রান বলি। এটা আমরা ক্যালকুলেশন থেকে বের করবো আর কি, প্রত্যেকটা ব্রাঞ্চ ক্যালকুলেশন দেখতে পাবো যে কোনটা সবচেয়ে ম্যাক্সিমাম প্রেসার ড্রপ হয়। বুঝতে পারছি বলো? আর কিছু বলবা, পরে সামনে আগাবো। এই স্কেচটা বুঝছো কিনা বলো? আমাদের টেক্সটে যেটা বলা আছে সে কিন্তু আমি এখানে রিপ্রোডিউস করছি একটা 2 ডাইমেনশনাল ফর্ম। তাহলে এইটা আমার মেন প্রথম প্রবলেমটা থেকে আমাদের 2 ডাইমেনশনাল স্কেচটা ড্র করতে হবে, যেটা আমাদের মানে বিল্ডিং এর ডিজাইনে ওই যে প্ল্যানে এটা থাকবে, এই স্কেচটা থাকবে। এখানে কি থাকবে, লেন্থ দেওয়া থাকবে আর কি বিভিন্ন জয়েন্ট গুলো কি, এটা গেল তো। নেক্সট আসো এটাকে R2 তোমার করার জন্য। স্যার এখানে ফ্লো রেটটা কিভাবে কন্ট্রোল হয়, মানে একটাতে 1.5 আর একটাতে 0.5? এর মানে সে ধরো তোমার এই যে এটা নির্ভর করে তোমার এই যে রুমের যে তোমার এরিয়া, সে ধরো এটা তোমার 10x10 একটা রুম, এটা 10x30 রুম, সে ধরো এইটা একটা কি কমন রুম, এটা তোমার বেডরুম, এটা বেডরুম, এটা বেডরুম। বেডরুম মানে এখানে 2-3 জন মানুষ থাকবে, এর জন্য কি পরিমাণ বাতাস দরকার, প্রতি সেকেন্ডে এত ভলিউম বাতাস লাগবে, তাহলে সে কি করবে ওই ঠান্ডাটা মেনটেন হবে। স্যার আমার ফ্যান থেকে তো স্যার একটা নির্দিষ্ট পরিমাণ মানে ভলিউম ফ্লো হচ্ছে, কিন্তু প্রতিটা রুমে তো ঢুকতেছে স্যার ভিন্ন ভিন্ন ফ্লো রেট। হ্যাঁ, এটা কন্ট্রোলিংটা কেমন হচ্ছে, মানে এইটাতে কম ওইটাতে বেশি? এটা তো আসছে দেখো তুমি কেন, এটা পরে আমি ডিটেইলসে যাচ্ছি এটা কিভাবে হয় আর কি, এটা তো আবার রিকোয়ারমেন্টস, এটা গেছে না কন্ট্রোলটা পরে, এটা আমি আসছি আগে ক্যালকুলেশন করলে তুমি এই, অর্থাৎ এখানে যেটা থাকবে ওখানে তোমার ফ্লো কন্ট্রোলার তো থাকবে, অর্থাৎ এখানে যে কন্ট্রোলার থাকবে সেই ওই পরিমাণ ফ্লো কে এখানে ঢুকবে, মানে এই আছে না ফ্লো মিটার, আছে না ফ্লো মিটার, বা অনেক একটা সলিনয়েড ভালভ থাকতে পারে, অ্যারেঞ্জমেন্ট থাকবে, অর্থাৎ এখানে যে রিকোয়ারমেন্ট সেটি এখানে ঢুকবে। বুঝতে পারি, প্রত্যেকটা এক্সিটে ওই অ্যারেঞ্জমেন্ট থাকবে, ঠিক আছে তো? জি স্যার।
এখন বলো, তোমরা নিজের থেকে বলো, এখন যদি বলো তো এই আমাদের যেটা তোমার লোয়ার যেটা, এখানে আমার কি পরিমাণ তোমার ক্যাপাসিটি দিতে হবে, ভলিউম ক্যাপাসিটি কি পরিমাণ দিতে হবে আইডিয়াল কন্ডিশন? বুঝতে পারিনি। আমার এখানে এত লাগবে, এখানে এত লাগবে, এখানে এত লাগবে, এখানে কত হবে? কারণ এই বোলারে কি পরিমাণ তোমার ফ্লো রেট আমি সাপ্লাই দিলে এই রুমগুলোতে এই হারে তোমার বাতাস ঢুকবে। 3 মিটার কিউব পার সেকেন্ড। মানে এগুলা সাম, জি স্যার। এইটাই জানার জন্য। ইট মিনস মানে ভালো করে বুঝো, তাহলে এটা কি বোঝায়, একটা সিম্পল হয়ে গেল। অর্থাৎ আমাদের একটা বোলোয়ারকে ডিজাইন মানে বোলোয়ার সিলেকশন করার জন্য আমি ক্যাপাসিটি কিভাবে নির্ভর করে আমার রিকোয়ারমেন্টস অনুসারে আমার কতগুলো রুম থাকবে, কতজন লোক থাকবে, তার করসপন্ডিং কি পরিমাণ ভলিউম হবে, এইটাকে কি বলো, এগুলোতে করা, এটা থেকে করে আমরা পাবো যে কুলিং লোড থেকে। মনে থাকবে এটা কিন্তু বেসিক্যালি কুলিং লোড থেকে, ওই কুলিং লোড ক্যালকুলেশন থেকে ওখানে যে ফ্লো, এই ফ্লোটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এখন করে এই বাতাসটা গলে এখানে কমফোর্ট হবে, ওই টেম্পারেচার মেইনটেইন হবে। এখন এই তাহলে টোটাল ভলিউম লাগবে কোনটা, সবগুলোর সাম। এটা সিম্পল অ্যালজেব্রিক সমান কিছুই না, যতগুলো রূপ যতগুলো রিকোয়ারমেন্টস এগুলো সাম করলে ওইটা চলে আসবে। আমি বুঝতে পারছি বলো? তাহলে বোঝা গেল এটা ক্যাপাসিটি, এটা আমি বুঝতে পারলাম যেটা, তাহলে বোঝা গেল যে অর্থাৎ বোলোয়ারের আমাদের ক্যাপাসিটি লাগবে কত, এগুলোর সাম। তাহলে এখানে ক্যাপাসিটি, এখানে ফ্লো করা, তখন এই ব্রাঞ্চিং এগুলো যাবে। এবার নেক্সট আসো, এরপরে একটা স্টেপ আছে, সেটা দেখো। এই ড্রয়িংটা তোমার নেক্সট ড্রয়িং, অর্থাৎ এটা তোমার যেটা প্র্যাকটিক্যালি যে ড্রয়িংটা করব, এটা কিন্তু এখন আমার এই তোমাদের ক্লাসের জন্য দরকার নেই। ক্লাসের জন্য আমার এটি যথেষ্ট, মানে পরীক্ষার জন্য বা তোমার নিজের জন্য। বাকি যে প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আমি করবো, এটা হচ্ছে নেক্সট, মানে পরবর্তী কেন ভাই বলো কেন? এই দেখো এখানে কিছু বোঝা আছে আমাদের, যে আমাদের জয়েন্ট গুলো কিরকম হবে, কিন্তু ওইটা বোঝা যায় না। এই যে জয়েন্ট, এটা নেক্সট ড্রয়িং, এই জয়েন্ট গুলো, কারণ আমরা জানি যে জয়েন্টের প্রচুর লস হবে। এখানে এলবো হবে না, কি হবে, এই যে গ্রিল, এটা হচ্ছে গ্রিল, মানে এটা ডিফিউজার বসাই দিলাম, বুঝে আসছে বলো? এখন এখানে বোঝা যাচ্ছে কি আগেরটার থেকে এটা কিন্তু মোস্ট ক্লিয়ার। অর্থাৎ আমার অর্থাৎ প্রত্যেকটা জয়েন্টে যে ব্রাঞ্চিংটা হচ্ছে, যে ব্রাঞ্চের জয়েন্ট গুলো, এখন আগে এখানে আমাদের যদি শুধু এখানে ছিল পাইপ গুলো বোঝা যাচ্ছে, কিন্তু জয়েন্ট গুলো তো বড় ফ্যাক্টর আমার প্রেসার লসের জন্য, নাকি বলো? বুঝতে পাইনি। জয়েন্ট গুলো মানে এটা প্রেসার উপর, কিন্তু এটা আমরা যেটা প্রেসার লস ক্যালকুলেট করে এফএল বিএস কে টুয়াইস জিডি, এটা শুধু লেন্থ অফ পাইপের জন্য, কিন্তু জয়েন্টে তো আলাদা লস আছে, সেগুলো তো আলাদা। সুতরাং এটা তো রিপ্রোডিউস করার জন্য এই ফিগারটাকে আমাদের নিয়ে আসতে হবে। এটা একই জিনিস দেখো, তো জয়েন্ট গুলো কিরকম হয় সেটা আমাদের, কিন্তু এখানটা ব্যান্ড, এখানে একটা তোমার জাস্ট একটা ইউনিয়ন সার্কিট লাগাই দিল, এখানে একটা ব্যান্ড, এখানে একটা গ্রিল, ঠিক আছে? এগুলো তোমার ডিটেলসে চলে আসবে আমাদের ডিজাইন। বুঝে আসছে বলো? তাহলে বোঝা গেল কি বলো, যখন ডিজাইন করে এই যে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল একটা আমাদের ড্রয়িং, এটা করে বলতে লাইন ডায়াগ্রাম, ওটা হচ্ছে লাইন ডায়াগ্রাম, পরে এটাকে আমরা 2 ডাইমেনশনাল ড্রয়িং নিয়ে আসলাম, ঠিক আছে? তো এই এখন হচ্ছে তোমার ক্যালকুলেশন করতে হবে। আমি বুঝাতে পারছি বলো? তাহলে প্রথম আছে একটা টেক্সট মেসেজ, টেক্সট আমরা দিব, নেক্সট লাইন ড্রয়িং করব, এরপরে সেটা 2 ডাইমেনশনাল ভিউ ড্র করব। এখন আমাদের ক্যালকুলেশন শুরু করতে হবে যে আমাদের মেইন কি টোটাল ভলিউম কত লাগবে, টোটাল প্রেসার কত লাগবে, এবং প্রত্যেকটা সেকশনের সাইজ কত। ঠিক আছে বলো? এই এখন আসো, যে জিনিসটা হচ্ছে এখন আমাদের কি লাগবে, এখন ভালো করে বুঝো। আমরা যে জিনিসটা আছে দেখো, তোমাদের আউটপুটটা আমি দেখাই, যেটা হবে সেটা এরকম। এইটা হচ্ছে তোমার কমপ্লিট ডিজাইন। কমপ্লিট ডিজাইন বলতে এটা বোঝাচ্ছে। দেখো এখানে কি আছে আমাদের হেডিং এ, এটা হচ্ছে আমাদের আউটপুট, ক্যালকুলেশন আউটপুট। সেটা কি দেখো, এখানে যে সেকশন গুলো বলা আছে, ওই যে যতগুলো মানে এ বি বি এইচ, এগুলো কি বলো, লেন্থ এ বি এইচ, এগুলো রান বলে, এগুলো রান, এটা রান। এই যে তারপরে থেকে এগুলো দেখো, এটা কি, এই যে ভলিউম, এবার কি ভেলোসিটি, এবার কি বলে ডায়ামিটার, এবার কি এই যে লস পার মিটার, তারপর হচ্ছে লেন্থ, তারপর হচ্ছে লস, এর হচ্ছে কি কি ফিটিংস আছে, ফিটিংস এর কি লস আছে সেটা আবার বলা আছে, ওটা হচ্ছে টেস্টই বলা আছে। ফাইনালি এটা দেখো, টোটাল ফিটিং লস, টোটাল ফ্রিকশনাল লস, এটা মানে কি, এখানে লেন্থের লস আর ফিটিং লস মিলে টোটাল লস। এটা হচ্ছে কি একটা ব্রাঞ্চিং এর জন্য, এটা আরেকটা ব্রাঞ্চিং এর জন্য, এটা আরেকটা ব্রাঞ্চিং এর জন্য, এটা আরেকটা ব্রাঞ্চিং এর জন্য। এবার নিজে দেখো, দেখো এই ব্রাঞ্চিং এর জন্য লস কত, 10.13। এই ব্রাঞ্চিং এর লস কত বলো, দেখো এখানে কত, 10.13। এটার জন্য কত, 13 পয়েন্ট কত 5। লাস্টের জন্য কত দেখো,
20.2%। ইন্ডেক্সান কোনটা? লাস্টেরটা। লাস্টেরটা। বুঝে বলো। তাহলে আমি বলতেছি এইটি হচ্ছে কিন্তু ফাইনাল আউটপুট। তোমার যদি আমি কোনো মানে ই করতে দেই, কি বলো, এই যে মানে অ্যাসাইনমেন্ট, এই এই পর্যন্ত তোমাদের নিয়ে আসতাম। বাকিটা তো সামান্য জিনিস, তোমার ক্যালকুলেশন আছে। এইটা হলো তো ফাইনাল ডিজাইন। ঠিক আছে তো? এখন আসো, আমি একটা একটু ধরে শেষ করে ফেলবো। এই কাউকে মিউট করতে বলো তো, কথা আসতেছে। শোনো, এই যে এই শোনো, একজনকে মিউট করতে বলো না, কথা বোঝাচ্ছে। আপনি মিউট করে দেন স্যার। আচ্ছা, স্যার আপনার মাইকটা মিউট হয়ে গেছে স্যার। একজন বলো না, ওরা মোবাইলে বলো। হ্যাঁ শোনো, এখন দেখো, এখানে দেখো লিখছে কি, দেখো, the air velocity in the first section is not to exceed 8 meter per second। বুঝছো তো? এখানে আমাদের ডাটা দেওয়া আছে কি বলো, the air velocity in the first section is not exceed 8 meter per second। তাহলে এখন আসো, এখন এখানে এই কনসিডারেশনে যাও তুমি, এখানে এটা যদি তুমি চিন্তা করো, তাহলে এখন বলো আমরা প্রথম মেইন ডাকটা ধরি, এই যে মেইন ডাক। তাহলে আমরা তো একটা যে আমরা বোলারের কিন্তু ক্যাপাসিটি একটা পেয়ে গেছি, সেটা কোনটা বলো, টোটাল ফ্লো রেট কত হইতে হবে, কি বলো, এটা কি হবে বলো, এই তিনটার সাম কত আছে বলো, এখানে 1.5 আর তিনটা কত বলো 3, অর্থাৎ 3 মিটার কিউব পার সেকেন্ড যদি আমি এখানে ফ্লো দেই, তাহলে ইন্ডিভিজুয়াল ডাক্টে এই ফ্লো রেট বের হবে। এটা তো ক্লিয়ার হয়েছে নাকি বলো? এখন আসা আমরা এই ডাক্টের সাইজ, সাইজ বলতে এটা লেন্থ কত, এটা উইথ কত, এটা আমরা বের করব। আর করসপন্ডিং প্রেসার কত, সেটা আমরা বের করব। তাহলে এখন একটা ভালো করে বুঝো, আমাদের একটা ডাটা দেওয়া আছে যে এই যে মেইন ডাক্টে যে এয়ার ভেলোসিটি একটা লিমিট বলা আছে 8 মিটার পার সেকেন্ড। কি বলছে বলো, 8 মিটার। এখন আমি ম্যাক্সিমামটা ধরে করি, বা তুমি এটা আমার প্র্যাকটিক্যালি এটা আমি চয়েস করতে হবে, কিন্তু এটা লিমিট। তাহলে আমরা এটি ধরলাম যে আমাদের প্রথম মেইন ডাক্টের যেটা ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে তো? বুঝছো তো বলো? ওখানে আমাদের মানে প্রবলেম বলা আছে যে মেইন ডাক বলতে বোঝাচ্ছে ব্লোয়ারের পরে যে ডাকটা, সেটা মেইন ডাক। এই মেইন ডাকের ভেলোসিটি ম্যাক্সিমাম 8 মিটার পার সেকেন্ড, আমি ওইটি ধরে নিলাম। এখন বলে এই মেইন ডাকটা ফ্লো রেট বলা আছে, ফ্লো রেট কত বলো দেখি, মানে বোলার থেকে যাবে, এটি তো মেইন ডাক, প্রথম থেকে এখানে বাতাসটা ঢুকে, এটা কত, ফ্লো রেট কত? স্যার এরিয়া লাগবে আর কি। না না, ফ্লো রেট তো জানা আছে, ফ্লো রেট কত? ও 3 3 মানে 3000 লিটার, একই তো নাকি বলো, মিটার কিউ তেমনি। তাহলে বলো, এখন তো আমি ফ্লো রেট জানা আছে, ভেলোসিটি জানা আছে, এরিয়া পাবো। এটা পাবো না। এখন তুমি দেখো এই চার্টের সাইডে দেখো, তাহলে একে দেখো ভালো কি খেয়াল করতো, এই যে 3000 এখন ডাকতাম, এটা হচ্ছে এয়ার কোয়ান্টিটি লিটার পার সেকেন্ড। এখানে যদি দেখো প্যাসকেল পার মিটার, এটা ফ্রিকশনাল লস পার মিটার যেটা, ঠিক আছে না? তাহলে আমাদের এখন যদি তুমি কিভাবে করবা, আমি এখানে আমরা সিলেক্ট করলাম 3000 লিটার পার সেকেন্ড, একটা ডাটা পাইলাম। আর একটা ডাটা আমাদের কি ছিল বলো, ভেলোসিটি কি ছিল, এই যে মিটার পার সেকেন্ড, এই কার। তাহলে এই দুইটা ক্রস করে কোথায় এই দিছি, ও এই দিছে আমার পয়েন্ট। এইটা বুঝাইতে পারছি আমি? অর্থাৎ আমাদের কি হবে, একটা ডাটার সাথে আমাদের কত ফ্লো রেট দেওয়া আছে আর ভেলোসিটি আছে মেইন ডাক্তার। এই দুইটা কার্ভ যখন আমাকে মিট করলো কোথায়, ও
মানে এই যে ও এখন এইটা পেলাম। এখন যদি আমি লেফটে যাই তাহলে কি পাবো? ওই যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, ফ্রিকশনাল লস পার মিটার, বুঝে আসছে? ফ্রিকশনাল লস পার মিটার এটা পেয়ে গেলাম। যেটা বলো এটা সবচেয়ে এখন আমি এটা কেন বাই করছি বলো? কারণ আমাদের একটা কনসিডারেশন আছে, ইকুয়াল ফ্রিকশন মেথড বলা আছে। ইকুয়াল ফ্রিকশন মেথড মানে কি? এই যে একটা আমি পার মিটারের লসটা পাইলাম, থ্রু আউট দ্য ডিজাইন এটাই থাকবে। আমি ক্লিয়ার করতে পারছি বলো? আমাদের একটা মেইন ল্যাটে বেসিক ডাটা দেওয়া আছে, কি দেওয়া আছে? ভেলোসিটি দেওয়া আছে, ফ্লোর দেওয়া আছে, করসপন্ডিং যে লস যেটা পাইলাম পার মিটার, ওখানের প্রবলেমে বলা আছে যে এটা ইকুয়াল ফ্রিকশন মেথড। ইট মিন্স প্রত্যেকটা ডাক্টের সেকশনে পার মিটার লস সেম। তাহলে যেহেতু আমরা মেইন ডাক্টে পাই, এই লসটা কি হবে বলো? প্রতি মিটারে এই লসটাই থাকবে। বুঝতে পারছি বলো? তাহলে এখন দেখো, যদি এখান থেকে বাকি যেটা দেখো আমাদের আর কি রিকমেন্ড ছিল, এই যে ফুলার তালিকা দেখো ইকুইভ্যালেন্ট ডায়ামিটার, এই যে পেয়ে গেল কত বলো? 7 মিলিমিটার ইকুইভ্যালেন্ট ডায়ামিটার। তা বুঝছো বলতে? অর্থাৎ এই গ্রাফের দুইটা ডাটা থেকে বাকি আমরা ফ্রিকশনাল লসও পেয়ে গেলাম, ইকুইভ্যালেন্ট ডায়ামিটার পেয়ে গেলাম। দিস ইজ আওয়ার ডিজাইন, ইকুইভ্যালেন্ট ডায়ামিটার পেয়ে গেলাম। ঠিক আছে? এখন দেখো ফিগার, একটু দেখো ফিগারটা, টেবিলে এই ডাটাটা চলে আসলো, কি আছে? এ বি। এ বি মানে কোনটা? মেইন ডাক যেটা, এই যে এ বি। এ বি থেকে কি পেলাম দেখো, কি আছে দেখো? ভলিউম ফ্লো রেট 3, ঠিক আছে? ভেলোসিটি 8 ধরলাম, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট কত? 6, 7, 5। এটা কোত্থেকে পেলাম বলো দেখি? চার্ট থেকে। চার্ট থেকে। লস চার্ট থেকে। এটা তো পেয়ে গেলাম নাকি বলো? আর লেন্থ তো ফিগারই বলা আছে। টোটাল লস কত হবে? যদি প্রতি মিটারে যদি 0.9 প্যাসকেল তোমার লস হয়, তাহলে 2 মিটার লেন্থে কত হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1.8। ঠিক আছে? বল এই লাইনটা বুঝছো কিনা বল? একটা হলো এটা আমরা পেয়ে পেলাম ক্যালকুলেশন থেকে, টোটাল পেয়ে গেলাম যদি এবি মেইন ডাক্টে। তারপর ভেলোসিটি আমাদের দেওয়া আছে, আমরা চার্ট থেকে ডায়ামিটার পেয়ে গেলাম, দিস ইজ দ্য ডিজাইন। তারপর কি হলো? আমরা লস হয় এটা আমরা চার্ট থেকে পেলাম। যেহেতু প্রতি মিটারে এত লস হয়, তা 2 মিটারের কথা 1.8 মিটার। অর্থাৎ এই ফ্লোটা যখন মেইন ডাক ক্রস করবে তখন লস কত? 1.8 মিটার, 1.8 প্যাসকেল। ঠিক আছে তো? আর এখানে ভেলোসিটিটা মানে আরটি ধরতেছি, এটা কেমনে বুঝবো যে আরটি? ওটা তো বলেই দিছে, বলে দিচ্ছে তাহলে ঠিক। বলছে ম্যাক্সিমাম 8 মিটার পার সেকেন্ড। তুই ইচ্ছা করলে 6 ধরতে পারো, এটা তোমার হাতে ছেড়ে। কিন্তু 8 এর জন্য আমার প্র্যাকটিক্যাল যখন ডিজাইন করব, এটা আমার হাতের উপরে। আমি 6 ধরবো না, 5 ধরবো না, 4 ধরবো, এটা যে এক্সপেরিয়েন্স থাকে। কিন্তু 8 ক্রস করা যাবে না, এটা হচ্ছে লো ভেলোসিটির জন্য এটাই লিমিট। স্যার বলো। স্যার লস চার্টটা কোথায় স্যার? এখানে তো আমরা এটা মেইন চার্টটা কোথায় আর কি? কোনটা? লস এটা- চার্ট স্যার, ফ্রিকশন লস চার্ট। হ্যাঁ, এটা তো এটাকে প্র্যাকটিস করো না, তারপরে দেখাচ্ছি। ওটা তো আছে, এটা চার্ট, ওই চার্টের মধ্যে আছে। তোমার যে আমরা চার্টে যে একটা লিস্ট দিছি না, যে রেফারেন্স, ওইটার মধ্যে আছে। মানে স্যার আমরা এই প্রবলেমের জন্য শুধু স্পেসিফিক এই জিনিসটাই চার্টে দেখাচ্ছেন আর কি স্যার? এমনি আমরা মেইন চার্টে নিয়ে আসতে হবে ভ্যালুগুলো। হ্যাঁ, ভ্যালুগুলো ওখান থেকে আনতে হবে। জি স্যার, বুঝতে পারছি। শোনো, এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এইটা। এখন যেটা হলো যে এই লাইনটা তো তোমার ক্লিয়ার, আমরা কিন্তু একটা ব্রাঞ্চ কিন্তু তো যাইনি। এখন যে এই ব্রাঞ্চে যেতে গেলে কি হতে হবে বলো আমাদের? আমরা এ বি পাইলাম, এরপর কি যে বি এইচ, এ বি এইচ, এটা একটা ব্রাঞ্চিং। ঠিক আছে? বলো এ মানে মেইন ডাক থেকে এটা ব্রাঞ্চিং। এখন এই ব্রাঞ্চিং এ যাই আমি, এটা কত? বিএইচ। বিএইচ কি দেখো, এই যে বিএইচ। আচ্ছা বলো বিএইচ এর ফ্লো রেট কত? বিএইচ এর ফ্লো রেট কত? 1.5 স্যার। 1.5। লেন্থ কত? লেন্থ 7 মিটার স্যার। 7 মিটার। বুঝে আসছে বলো? আচ্ছা এখন তুমি বলো তো এখানে ফ্রিকশনাল লস কত পার মিটার? আমি কিন্তু বের করে ফেলছি, কত বলো? কত স্যার? ওই যে 0.9 পার মিটার। জি স্যার। খেয়াল করো নাই? এই যে 0.9 পার মিটার। কেন বলো দেখি কেন? থ্রু অল সেম থাকবে সব জায়গায়। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আমি এটা বলার জন্য যে অর্থাৎ আমি যেখানে যাই না কেন অলওয়েজ কত আমার ফ্রিকশনাল লস হলো 0.9 পার মিটার। স্যার আমার ডায়াটা যে চেঞ্জ হচ্ছে স্যার, ফ্রিকশন লস চেঞ্জ হবে না স্যার? ওই যে টোটালে যে চেঞ্জ হচ্ছে,
তাই না? স্যার পার মিটার যেটা স্যার এটা তো হচ্ছে মানে লেংথের জন্য স্যার, কিন্তু আমার 5 এর যে ডায়ামিটারটা আছে স্যার হ্যাঁ, ওইটার জন্য স্যার ডিফারেন্ট হবে না স্যার? আমরা যেটা শোনো, এখানে তো আমরা ধরলাম লস, এখানে টোটাল যেটা আসতেছে এখানে তোমার রেলন্স নাম্বারের ফ্যাক্টর চলে আসে, সবকিছু ফ্যাক্টর মিলে চলে আসে এখানে, এটা একটা ইন্ডিভিজুয়াল আসে, কিন্তু আমরা যেখানে ভেরিয়েবল আছে শুধু লেন্থ, আর এখানে তো আমরা ওইটা একদম ওই টোটাল ওই ফর্মুলা যে আমরা ক্যালকুলেশন করতেছি না, তো আমরা বলে ডেট ক্যালকুলেশন ওই ডাটার মধ্যে তোমার ঢুকানো আছে, এখন এত সিম্পলিফাই করে দেওয়া আছে, অর্থাৎ কথা হচ্ছে কি যে এখানে যে ডাটা শিটটা যেটা অর্থাৎ ওই যে তোমার গ্রাফটা যেটা তৈরি করা আছে ওইভাবেই তোমার তৈরি করা আছে, সবকিছু কনসিডার করি তোমার একটা ভেরিয়েবল রেখে এটা কনসিডার করা নিয়ে আসা আছে। এরপর দেখো এই যে জয়েন্ট গুলো যেটা কনসিডারেশন আছে সেটা আমরা লাস্টে আসতেছি, আগে একটু বুঝো তাহলে কি বলো বিএইচ এ আমাদের এটা বুঝে, তাহলে বুঝা আমি বলতেছি যে তাহলে এটা লস যদি আমার জানা থাকে পার মিটার, টোটাল লস কত হবে বলো, বুঝতে পারিনি? এই পাইপের এই যে লেন্থের জন্য কত লস হবে, কত? 7 into 0.9। ঠিক আছে না? 6 বুঝে আসছে বলো? ঠিক আছে তো? আচ্ছা এখন দাও, এখানে আসবে কিভাবে দেবো, এখন কিভাবে পাবো দেখো, এখন সাইজ কেমনে পাবো, সাইজ এখন আমরা যেহেতু দেখো তাহলে যেহেতু কনস্ট্যান্ট তোমাদের কাজ কি হবে, এই যে তোমার গ্রাফের মধ্যে এই লাইনটা ড্র করবো, কেন লাইনটা ড্র করবো, ফ্রিকশনাল লস পার মিটার এটা লাইন ড্র করবো, এখন কি টোটাল দাগটের জন্য এইটি আমাদের লস, কারণ আমাদের ডাটাগুলো ক্যালকুলেশন করতে হবে এর থেকে গ্রাফ থেকে, এই যে টান দিলাম না, এখন আসো এখন ভেরিয়েবল কি আছে, ওই যে পরেরটা কত, এই যে 1500 কি 1500 কি বলো লিটার পার সেকেন্ড পরেরটা না, ওই যে বিএস এ কত 1500 লিটার পার সেকেন্ড, এখন কাজে তুমি এই যে লাইন যে ঢোকে কনস্ট্যান্ট, এখন তুমি এখান থেকে দেখো এটা কন্টাক্ট করা, এই যে কন্টাক্ট করা, কন্টাক্ট কি হবে দেখো, এই যে ভেলোসিটি পেয়ে গেলা আর ইকুইভ্যালেন্ট ডায়ামিটার পেয়ে, এটা বুঝছো কিনা বলো? মানে ইকুয়াল ফ্রিকশন মেথডে যেটা সুবিধা হলো আমাদের যেহেতু কনস্ট্যান্ট প্রেসার লস পার মিটার পেয়ে গেলাম, এখন এখানে আমরা পরবর্তী এখন প্রত্যেকটা ডাক্তার যে ফ্লো রেট আছে এই ফ্লো রেটে করসপন্ডিং দিয়ে আমি এটাকে টাচ করাই, করসপন্ডিং এখানে কি পাবো আমি, এই যে ভেলোসিটিও পাবো, আবার কি পাবো এখানে ইকুইভ্যালেন্ট ডায়ামিটারও পাবো, এগুলো আমরা গ্রাফে পেয়ে যাবো, বুঝে আসছে বলো? তো গ্রাফ থেকে কি হলো আমার সাইজ গুলো পেয়ে গেলাম আর ভেলোসিটিও পেয়ে গেলাম। ঠিক অনুভাবে যাও আরেকটা ব্রাঞ্চে যেমন 1000 মানে কত, ওই যে কত বলো, এই সেটা কত হবে, এই যে করসপন্ডিং তুমি এই ডাটাটা পেয়ে গেলে, অর্থাৎ বোঝা গেল আমার বলার উদ্দেশ্য যে পরবর্তী যে ডাটাগুলো আমরা ফ্লো রেট পাইলি আমরা সবটা পয়েন্টে কি আমরা ডাইমেনশন গুলো পেয়ে যাব। এখন দেখো এখানে এখানে তো এখন ক্লিয়ার করো, এটা তো বুঝতে পারো, এখন দেখো এই যে বিএস 1.5 ঠিক আছে, ভেলোসিটি কিভাবে পেলাম বলো, এটা যে ফ্লো রেট ভেলোসিটি এটা কোত্থেকে আছে বলো দেখি, এটা এই 6.75 ভেলোসিটি কোত্থেকে পেলাম, স্যার 60 থেকে পাইছি স্যার। এই বুঝছো, এই যে তোমার যে প্রশ্ন উত্তর এখন হয়ে গেল, তাহলে দেখো এখানে ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, কোথায় বলো, এই যে ভেলোসিটি এখানে চেঞ্জ হয়ে গেছে, মেইনটা কিন্তু কত 8 মিটার পার সেকেন্ড ছিল, এখন এইটা তোমার জানা ছিল না কত, কিন্তু এটা আমরা গ্রাফ থেকে পেয়ে গেছি যে এর ভেলোসিটি 6 কত মিটার পার সেকেন্ড, ঠিক প্রত্যেকটা ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি লসের যে জায়গা ওখানে তোমার চেঞ্জ হয়ে যাবে, কারণ লসের জন্য তো সবই দায়ী, কি আমার ভেলোসিটি দায়ী, তারপর কি আমার লেন্থ দায়ী, তারপর কি ডায়ামিটার দায়ী, সবই তো দায়ী। আচ্ছা এখন আসো তাহলে এখন তোমরা দেখো আর তোমার এখন আসো তাহলে এটা গেল করসপন্ডিং তো ইকুইভ্যালেন্ট ডায়ামিটার পেয়ে গেলাম 4 থেকে, আর ফ্রিকশনাল লস তো কনস্ট্যান্ট 7 মিটার লেন্থ, তাহলে কত হয় বলো, এটা এই দুটো গুণ করলে কত হয় 6.3, এটা হচ্ছে লস, তাহলে বিএস এর লস কত বলো, প্রতি মিটারে 0.9, 7 মিটার তো কত হয় 6.3 না, এটা গুণ করলে জি স্যার 6.3 স্যার। বুঝা? এখন এই যে একটা রান এ বি এস একটা রান মানে কি আমাদের মেইন ডাক্টরকে একটা রুমে যে ব্রাঞ্চিং এটা হচ্ছে এ বি এস, এটা টোটাল কত 9 ফিট লম্বা, মেইন ডাক্টর এসে 2 আর ব্রাঞ্চ এসে 7, মোট 9 ফিট লেন্থ, টোটাল লেন্থ কত বলো 8.1 মিটার সামেশন। এখন আসো শেষ হয়নি কিন্তু, ওখানে আমাদের ওই যে জয়েন্টে আছে কি দুইটা টি লাগানো আছে, ঠিক আছে, দুইটা টি লাগানো আছে, ওই টি এর বইটা বলা আছে এক জায়গায়, দেখো এই জায়গায় এখানে লেখছে প্রবলেম হইতে এক জায়গা আছে, কি লিখছে দেখো, assume the resistance due to the fittings as 1/4 that of the duct length, কি বলছে বলো, অর্থাৎ ডাক্ট লেন্থে করসপন্ডিং যে লস যেটা হচ্ছে আমরা যে ফিটিংস গুলো লাগাচ্ছি এটা থেকে ওইটা 1/4,
বুঝছো লাস্টের লাইনটা? অ্যাজিউম দ্য রেজিস্ট্যান্স ডিউ টু দ্য ফিটিংস। ফিটিংস বলতে কি? এলবো, জয়েন্ট, ফিটিংস, তারপর এগুলো যত ধরনের ফিটিংস আছে সেটা কি হবে? আমরা ডাক লেন্থের যে ক্যালকুলেশন যেটা করব তার 1/4। এখন দেখো এখানে কত হচ্ছে বলা? 8.1, এটা 1/4 কত হবে? বলো। ঠিক আছে স্যার 2.0 হ্যাঁ, তাহলে টোটাল কত? দুইটা 8.13। তাই বলো এ বি এসে আমার টোটাল লস কত? 10.13। এবার বুঝে আসছে? বলো। জি স্যার। এইটা একটা ব্রাঞ্চ। এখন তো আর সবগুলো করতে পারো। আবার এখন বিসি তে যাও, আমাদের টার্গেট ফিক্স করতে হবে বিসি, অর্থাৎ আমাদের উদ্দেশ্য এখন সে ধরো আমরা যাবো কোথায়? এই যে এ বি সি জি, এ বি তো হয়ে গেছে আমাদের, এখন বিসি, তারপর সিজি। আচ্ছা বলো বিসি তে আমার কোন ডাটাটা জানা আছে? পার লেন্থে প্রেসার ড্রপ, প্রেসার লস। হ্যাঁ, প্রেশার লসটা জানা আছে, ঠিক আছে না? ওটা জানা আছে। তারপরে তো তোমার যে ফ্লো রেটও জানা আছে। ফ্লো রেট কত বলতে কি এখানে? এইবার বুঝতে পারবো তোমার কি বুঝছো। এখানে ফ্লো রেট কত? এই যে সেকেন্ড ব্রাঞ্চের ফ্লো রেট কত? কে বলতে পারবে? 1.5 স্যার। 1.5 কিভাবে? 3 minus 1.5। হ্যাঁ, মানে কি 1.5 বুঝছো তো? কেন? স্যার ওইদিকে তো আমার বিএস এর দিকে তো 1.5 চলে গেছে স্যার, আর বাকি থেকে 1.5। হ্যাঁ, ঠিক আছে। তো এটা বোঝার জন্য যে অর্থাৎ থেকে যাচ্ছে, বুঝেছো তো? যখন এই ব্রাঞ্চে ঢুকবো তখন সে বাকিটার অংশ নিয়ে যাবে। সুতরাং আমি এখন এইটা ডিজাইন করতেছি। তাহলে কি হলো? আমার ফ্লো রেট জানা আছে, প্রেসার লস জানা আছে, তাহলে ডাইমেনশন পাবো না? জি স্যার। তাহলে বিসি দেখো, এই দেখো বিসি, এই যে 1.5, এই যে আমরা 6.75 পেলাম তোমার ডাটা শিট থেকে, মানে গ্রাফ থেকে। এরপর দেখো এই কুবেলের ডায়ামিটার পেয়ে গেলাম, এটা দেখা যাবে? এই যে দেখো এখানে এই চারটি আছে, এই যে 1500 দেখো, এই যে 1.5, এই যে কি বলা ডায়ামিটার, এটা কি ভেলোসিটি, এই প্রত্যেকটা দেশের আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এইটা দেখো তাহলে কি হলো? বিসি। এখন লেন্থ কত? 4 ফিট 4 মিটার, লস কত? 3.6। আবার সিজি, এখন আরেকটা ব্রাঞ্চে যাচ্ছি, সিজি কোনটা বলো? এই যে সিজি, অর্থাৎ এখান থেকে সি থেকে সিজি, ঠিক আছে না? সিজির কত ফ্লো রেট কত বলো? 0.5। করসপন্ডিং ফ্রিকশনাল লস জানা আছে? ফ্রিকশনাল লস জানা আছে না? জি স্যার। তাহলে 0.9। এটা ডাইমেনশন পাবো। তাহলে দেখো এটা ডাইমেনশন শেষ হয়ে গেছে। এখন তোমাদেরকে এই যে বিসি সিজি গেল, ওখানে দেখো ওই যে দুইটা টি লাগানো হয়েছে, ঠিক আছে? এখন দেখো রানটা, এখন বলো তো রানটা কত হবে এখানে? এখানে যদি আমি ফলো করতে যাই, এখানে বলতে আমি কোথায় কোথায় ক্রস করতাম, রান বলতে কি বলছে বলো? এ বি সি জি, নাকি? অর্থাৎ মেইন থেকে, হ্যাঁ, এ বি সি জি। জি। তাহলে দেখো এখানে, তাহলে বুঝা গেল লেন্থ কি হবে? দেখো এ বি সি জি টোটাল কত দেখো। এখন বলো দেখি এখানে যে 9 কেমনে হলো? এ বি কত? 2, বিসি কত? 4, সিজি কত? 3, মোট 9। জি স্যার। ঠিক আছে বলো। তাহলে এখন দেখো দুইটা, এখন এখানে এখান তাহলে এখন দেখো তার 9 রে তোমার 0.9 দিয়ে গুণ দিলে কত হয়? 8.1। ক্লিয়ার? এখন দুইটা টি লাগাইছো, ওই যে তার 114 2.03, দুইটা সাম কত? 10.13। টাইম শেষ স্যার। হ্যাঁ, শোনো গেল তো। এখন লাস্টে যাই দেখো, শেষ করে ফেলছি। এখন দেখো এ বি সি ডি ই শেষ আমার, এ বি সি ডি, অর্থাৎ কি এ বি সি ডি ই। বলো তো এখানে ফ্লো রেট কত? এখানে 0.5 আছে বলো। তাহলে আমরা এখানে করতে পারবো। এখন আসো যেটা বলতেছিলাম, লাস্টে শেষ হয়ে গেছে আমার। এ বি সি ডি দেখো এখানে রান ঠিক আগের মতো। বি কেয়ারফুল অ্যাবাউট দিস, তুমি এইটা হিসাব করে পড়বা। এ বি কত, বিসি কত, সিডি কত, ডি কত, তাহলে 18 পাবো, ঠিক আছে? অথবা
এখানে যেটা আছে তার সাথে নতুন যেটা আছে এটা যোগ করলে ওইটা কি হয়ে যাবে, এটা সবার মাথায় এ বি সি ডি, এটা যোগ করলে 18। এটা ফ্র্যাকশন যেগুলো দেখো 16.2, এখানে একটা এলবো লাগাইছে মাথায়, এটা হচ্ছে কত, এটা 1/4 কত 4.05 এত গেল। তো তাহলে আমাদের বলো ম্যাক্সিমাম যে এটা এখন কি লিখছে, রাখতে আসলো এ বি সি ডি ইজ দ্য টোটাল ফ্রিকশন লস ডিউ টু ডার্ক লেন্থ ইজ এত প্যাসকেল এন্ড দ্যাট ফর দ্য ফিটিংস ইজ কত, ওইটা মিলাচ্ছে করে এটা টোটাল ফ্রিকশনাল লস ইজ দেয়ারফর এত এত কত এত, এই যে এটা মিলে গেছে। এখন আসো কনসিডার দ্য প্রেসার ড্রপ এট দ্য গ্রিল এস 25 প্যাসকেল, মানে কি বলছে বলো, অর্থাৎ আমাদের বলছে যে এখানে যে ইন্ডেক্স রান, যেটা ইন্ডেক্স রান কোটা এইটা বাই করতে বলছেন, ইন্ডেক্স রান এইটা, অর্থাৎ বলো তাহলে আমরা দেখানে লস পেলাম 20, এখানে গ্রিল লাগানো আছে, গ্রিল মানে কি, অর্থাৎ দেখা গেছে প্রেসার 20 করে এটা একত্রিত করে ওই এটা কি হবে, এটা আরেকটা লস, টোটাল লস সেটা এটাতে যোগ হয়ে গেল। আমি লাস্টেরটা বুঝাইতে পারছি কিনা বলো, এটার সাথে এই যে গ্রিলের জন্য 25, এটা 20 প্লাস 25 25 কত 45.25 প্যাসকেল, এটা আমি বুঝাইতে পারছি বলো। এই 25 যোগ করলাম কেন, গ্রিলে 25 প্যাসকেল ড্রপ করতে হবে আর কি। হ্যাঁ ড্রপ করলে কি হবে, এটা 0 মানে 1% কন্ডিশনে চলে আসবে, বুঝতে বলো। এই তাহলে আমাদের যেহেতু প্রশ্নে আছে ইন্ডেক্স রান, ইন্ডেক্স রান বলতে কি বোঝায় বলো, ম্যাক্সিমাম প্রেসার ড্রপ যেটা হ্যাঁ হ্যাঁ, এবং এটা বলতে যে লাস্টের ব্রাঞ্চটা আমরা বলা আছে, বুঝতে বলো। এইটা এই মিনস হলো যে আমি এই প্রেসারটা আমি ওখানে দেই, এটা লস হয়ে হয়ে এখানে কি হবে, ফাইনালি এখানে কি হবে, এখানে জিরোতে চলে আসবে। তো এইরকম মোটামুটি বুঝে আসছে বলো। আমি এটা একটা অ্যাসাইনমেন্ট দিব, বুঝছো তো, এই কয়েকটা প্রবলেম এখানে দেওয়া আছে। তার এখানে জয়টা টি থাকুক সমস্যা তো নাই, সব মানে 1/4 হবে, 1/4 হবে মানে এটা বলা থাকবে তোমার ইতে বলা থাকবে কোথায়, মানে কয়টা টি থাকতেছে কয়টা এলবো থাকতেছে সেটা ম্যাটার করতেছে না, জাস্ট 1/4 করে দিলে হবে। হ্যাঁ 1/4 সবগুলোর জন্য না, এখানে বলে ওখানে বলছে 1/4, ওইটা হয়তো 1/4 ইন্ডিভিজুয়াল বলেও দিতে পারে প্রত্যেকটা টির জন্য এত। যেমন এখানে দেখো যে কনসিডার রেজিস্ট্যান্স ডিউ টু দ্য এলবো এন্ড টি ইজ এত, এই দুইটা আলাদা আলাদা বলে দেওয়া আছে, মানে সমস্ত ডাটা শিটে বলে দেবে যে টির জন্য এত এটা দাও, অথবা ওইটা একটা সিম্পলের জন্য করছি কি যে এটা যা আসবে এটা 1/4। তাহলে এটা একই, এই প্রবলেমটা প্র্যাকটিস করবা, এই দুইটা যদি প্র্যাকটিস করো তাহলে পুরো কমপ্লিট এসে যাবে। আমি এই দুইটা থেকে কিছু মডিফাই করে তারপর তোমার থেকে অ্যাসাইনমেন্ট দেবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ, অ্যাটেন্ডেন্সটা পাঠাই দিও।